আয়েশার মা, আয়েশা কোথায় গেল? ওর জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ আছে? ও তো পড়াশোনায় ভালো আর পড়াশোনা করতে চায়। আমি ওকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। আজকে কথাবার্তা বলে এসেছি, ও কাল থেকে সেই স্কুলে যাবে। স্কুলটা কি অনেক ভালো? হ্যাঁ, স্কুলটা অনেক ভালো। সেখানে অনেক শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমাদের আয়েশা ওখানে পড়লে আরো ভালো রেজাল্ট করবে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো খবর। আমাদের আয়েশা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। যাও যাও, আয়েশাকে এই খবরটা জানিয়ে দাও। ও শুনলে অনেক খুশি হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই আয়েশা, কি করছিস? এই তো মা, বই পড়ছি। কি হয়েছে? তোর জন্য একটা ভালো খবর আছে। তাই নাকি? কি ভালো খবর মা? তোর বাবা শহরের একটা বড় স্কুলে তোকে ভর্তি করাবে। সেখানে নাকি অনেক শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা পড়ে। তাই নাকি মা? হ্যাঁ, তাই তো বলল তোর বাবা। ওখানে পড়লে দেখবি তুই আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত মেয়ে হবি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কবে থেকে যাব? কাল থেকেই যাবি। তোর বাবা সবকিছু ঠিক করে এসেছে। তুই কাল থেকেই স্কুলে যাবি। ঠিক আছে মা। এই নে আয়েশা, এই বোরকাটা পরে নে। নতুন বোরকা আনিয়েছি, এটা তোকে খুব মানাবে। এই বোরকাটা তো অনেক সুন্দর মা, কবে আনিয়েছো? তুই স্কুলে যাবি, এজন্যই বোরকাটা আনিয়ে রেখেছিলাম। তুই এটা তাড়াতাড়ি পরে নে, তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে মা, আমি রেডি হয়ে গেছি। আয়েশা বোরকা গায়ে দিয়ে সুন্দর করে হিজাব পরে স্কুলে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এইখানে কি চাই? আমি এই স্কুলে ভর্তি হয়েছি। আমার ক্লাসটা আমি খুঁজে পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করবেন? তুমি এই স্কুলে ভর্তি হয়েছো? তোমার পোশাক আশাকে তো মনে হচ্ছে না তুমি এই স্কুলের ছাত্রী। এটা কি পোশাক পরেছো? কেন, আমি বোরকা পরেছি। এই স্কুলে বোরকা পরে আসবে তুমি? বোরকা পরে আসলে কি সমস্যা? আমি তো সব সময় বোরকা পরি। স্কুলে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে, দামি দামি শহুরে ড্রেস, আর তুমি বোরকা পরে আসবে? হ্যাঁ, আমি বোরকা পরেই আসবো। আপনি আমাকে আমার ক্লাসটা দেখিয়ে দিন। ঠিক আছে, আমার সঙ্গে এসো। গুড মর্নিং স্যার। এই মেয়েটা নতুন এখানে ভর্তি হয়েছে, একে ক্লাসে নিন। ভেতরে আসো। তোমাকে স্কুলে কে ভর্তি করিয়েছে? কেন? আমার বাবা আমাকে ভর্তি করিয়েছে। তোমার কি অন্য কোনো পোশাক নেই? তুমি এটা কি পরে এসেছো? আমি বোরকা পরে এসেছি। দেখছো, এখানে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে। কাউকে কি বোরকা পরতে দেখেছো? কেউ না পরলে কি আমি পরতে পারবো না? আমার বোরকা ভালো লাগে, তাই আমি বোরকা পরি। আর ইসলামে বোরকা পরার জন্য তাগিদ দেওয়া হয়েছে, পর্দা করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এটা কোনো মাদ্রাসা না, এটা শহরের নামকরা স্কুল। এখানে সবাই শহরের কালচার মেনে চলে। তুমি নিজেকে খুব তাড়াতাড়ি শুধরে নাও। এভাবে চোখ মুখ ঢেকে ক্লাস করা যাবে না। তোমার নাম কি? আমার নাম আয়েশা। এই যুগে এসে কেউ এমন নাম রাখে? মডার্ন নাম নেই তোমার? না, আমার বাবা মা আমার এই নামই রেখেছে। তাহলে তুমি নিজের একটা নাম রেখে দাও। আমি কেন আমার নিজের নাম রাখতে যাব? আমার এই নামই ভালো। ঠিক আছে, তুমি যদি নাম না রাখতে চাও তাহলে তোমাকে তো আর জোর করব না। আমার নাম রিয়া। রিয়া? রিয়া নামের অর্থ তো ভালো না। এই নাম তোমার অবশ্যই পরিবর্তন করা উচিত। এটা একটা সুন্দর নাম। তুমি তোমার নাম চেঞ্জ করতে চাও না, আমি কেন করব? তুমি এখানে থাকো, আমি ক্লাসে গেলাম। এভাবেই আয়েশাকে স্কুলে পর্দা করার জন্য সবসময় অপদস্থ হতে হয়। কাল তোমাদের পরীক্ষা হবে, কেউ কোনো রকম নকল করার চেষ্টা করবে না। আর আয়েশা, তোমাকে হিজাব খুলতে হবে। কেন স্যার, আমি হিজাব কেন খুলবো? হিজাব পরে কেন পরীক্ষা দেওয়া যাবে না? হিজাবের ভেতরে তুমি যদি নকল নিয়ে আসো, এজন্য তোমাকে হিজাব খুলতে হবে। হিজাব খুলেই তোমাকে পরীক্ষা দিতে হবে, তা না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। আজকে তাহলে চলি,
তোমরা সবাই কাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই আয়েশা, এখন তুমি কি করবে? আমাদের স্কুলে তো হিজাব পরে কখনো কেউ পরীক্ষা দেয়নি। আমি বাবাকে নিয়ে আসবো। তোমার বাবাকে নিয়ে আসলে স্যার আরো রেগে যাবে। তাহলে আমি এখন কি করব? আমি একটা বুদ্ধি দিচ্ছি। তুমি বাসা থেকে বোরকা পরে চলে আসবে, আর এখানে এসে বোরকা খুলে ফেলবে। আমাদের ক্লাসে তো কোনো ছেলে নেই, তাই তোমার কোনো সমস্যা হবে না, আর তুমি পরীক্ষাও দিতে পারবে। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। বাসা থেকে বোরকা পরে এলেই রাস্তায় আমাকে কেউ দেখবেও না, রাস্তায় আমার পর্দা করা হবে। তোমাকে অনেক ধন্যবাদ। পরের দিন আয়েশা বাসা থেকে বোরকা পরে আসে এবং স্কুলে এসে বোরকা খুলে ফেলে পরীক্ষা দেয়। এভাবে আস্তে আস্তে আয়েশার মধ্যে শহরের চাল চলন চলে আসে। সে আর বোরকা পরে না, শহরের জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আয়েশা, তুমি এটা কি পোশাক পরেছো? ইদানিং তুমি এমন উদ্ভট পোশাক কেন পরছো? এটা উদ্ভট পোশাক না মা, এটা মডার্ন পোশাক। তুমি কবে থেকে মডার্ন পোশাক পছন্দ করা শুরু করলে? তুমি তো এমন ছিলে না। মা, সব জায়গায় সবকিছু চলে না। আমি যে স্কুলে পড়ি ওখানে বোরকা পরলে সবাই খ্যাত ভাবে। ওই স্কুলে পড়তে গেলে আমাকে এভাবেই চলতে হবে। তুমি এমন বেপরদায় চলো না মা। বেপরদায় চলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তুমি চুপ করো মা। বললাম না, সব জায়গায় সবকিছু মানায় না। আমি বোরকা পরে গেলে ওই স্কুলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। পরীক্ষা না দিলে আমি ভালো রেজাল্ট করব কিভাবে? তুমি এখন হয়তো বুঝছো না, কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারবে। বেপরদায় চললে কখনোই একজন নারী নিরাপদ থাকে না। ধুর মা, তুমি চুপ করো তো, আমি স্কুলে গেলাম। হে আল্লাহ, আমার মেয়েকে হেদায়েত দান করো। তুমি ওকে রক্ষা করো আল্লাহ। এই সুন্দরী, কোথায় যাচ্ছ? তুমি এদিকে শুনে যাও। এই ছেলে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি চেনো আমি কে? তোমাকে চিনতেই তো চাইছি, এদিকে আসো। একটা চড় দেব তোমার গালে। রাস্তায় মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে? তোমাদের মতো ছেলেদের জন্য মেয়েরা নিরাপদ নয়। ও, তোমরা রাস্তায় ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, তাতে কিছু হবে না, আর আমরা কিছু বললেই দোষ। আমার সাথে আর একবার বেয়াদবি করলে আমি কিন্তু লোকজন ডাকবো। বদমাশ ছেলে। তোমার কি হয়েছে? আসার পথে কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করে। কি করি বলো তো? এইসব ছেলেদের কানে একটা চড় বসিয়ে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। আর না পারলে অপমান করবে। ঠিক বলেছো, আরেকদিন ডিস্টার্ব করলে মুখের ওপর অপমান করে দেব। এই সুন্দরী, কেমন আছো তুমি? এই বদমাশ ছেলে, বেয়াদব কোথাকার! রাস্তাঘাটে মেয়ে দেখলে শুধু ডিস্টার্ব করো। তোমাকে পুলিশে দেব। কি? তুই আমাকে পুলিশে দিবি? দাঁড়া, আমি আরো কয়েকজন লোক ডেকে আনছি, আজকেই তোকে তুলে নিয়ে যাব। এত বড় সাহস! সাহসের কি দেখলি? এই রাস্তা দিয়ে তুই আর যেতেও পারবি না। আমাকে অপমান করেছিস, এর প্রতিশোধ আমি নেবই, শুধু দেখে যা। বখাটে ছেলের ভয়ে আয়েশা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ঠিকভাবে বাইরেও বের হয় না, সারাদিন ঘরের ভেতর বসে থাকে। আয়েশা, কি হয়েছে? তোকে কতদিন ধরে দেখছি তুই ঠিকমতো স্কুলেও যাচ্ছিস না। মা, রাস্তায় একটা বখাটে ছেলে আমাকে রোজ ডিস্টার্ব করে। সে আমাকে হুমকি দিয়েছে ওই রাস্তা দিয়ে আমাকে আর যেতেও দেবে না। তোকে বলেছিলাম বেপরদায় চলাফেরা করিস না। যে খাবার খোলা রাখা হয় সে খাবারেই মাছি বসে, আর ঢেকে রাখা খাবারে মাছি বসে না। আমি বুঝতে পেরেছি মা, এসব আমার বেপরদায় চলার ফলেই হচ্ছে, কিন্তু এখন আমি কি করব? ভালো মানুষের সঙ্গে মিশলে মানুষ ভালো হয়। তোর কোনো দোষ নেই। তুই এমন একটা জায়গায় পড়াশোনা করছিস যেখানে সবাই এমন, তাই তোর মাঝেও এই আচরণ চলে এসেছিল। তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলে মাদ্রাসার কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব। ঠিক আছে মা, তাহলে তাই করো। আমিও বুঝতে পেরেছি এভাবে বেপরদায় চলাফেরা করলে শুধু নিজেরই পাপ হয় আর ক্ষতি হয়। আমি ওই স্কুলে পড়তে চাই না। তুমি বাবাকে বলে আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। এরপর থেকে আয়েশা রোজ মাদ্রাসায় যায় এবং
শালীনভাবে পর্দা মেনে চলে। দৌড়ে দাঁড়িয়ে কুলসুম চোখের পানি ফেলছে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো আশেপাশে কেউই নেই। বেশ খানিকটা দূরে কয়েকজন লোক এক মৃত ব্যক্তির দাফন করছে। সে আর কেউ না, কুলসুমের মা। দাফন করার শেষ পর্যায়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আরে আরে, একে মাটি দিতে এসে দেখি নিজেদের হাল বেহাল হচ্ছে। যা হয়েছে হয়েছে, চল তো, চল সবাই এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল। অযথা অপয়াগুলোর জন্য নিজেদের কষ্ট দেব কেন? ভালোই হলো, গ্রাম থেকে একটা অপয়া বিদায় হলো। একদম যা বলেছিস। কে জানে কোন পাপ করেছিল। প্রথমে স্বামী, এরপর বউ, বাকি আছে খালি ওই অপয়া মেয়েটা। আমার কি মনে হয় জানো ভাই, আমার মনে হয় এই মেয়েটাই একটা অপয়া, যার কারণে বাপ মাকে খেয়েছে। ওকে যেভাবেই হোক গ্রাম থেকে তাড়াতে হবে। এই বলে সবাই কবরস্থান থেকে বের হয়ে যায়। তখনও কুলসুম ঠায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। লোকগুলো কুলসুমের কাছে গিয়ে বলে, অপয়া একটা মেয়ে জন্ম হয়েছে গ্রামে। প্রথমে বাপ, এরপর মাকে খেয়ে এখন দাঁড়িয়ে নাটক করা হচ্ছে। যা এখান থেকে, তোর মতো মেয়ের কবরস্থানের আশেপাশেও থাকা ঠিক না। আমি আমার বাপ মাকে খাবো কেন? আমি অপয়া কেন হতে যাব? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আজ আমার মা মরলো, আপনারা কোনো রকমের দাফন করে এসেই আমাকে এসব কথা বলছেন। আপনাদের মাঝে কি বিন্দু মাত্র মায়া নেই? কথা শোনো মেয়ের, এই অপয়ার জন্য আবার মায়া? তোকে তো এই গ্রামেই রাখা ঠিক না। কি বলছেন চাচা আপনারা? আমার বাপের ঘর আছে, জমি আছে, সেগুলো ছেড়ে আমি কেন কোথাও যাব? সেই জমি জমার আশা এখন ছেড়ে দে। তোর বাপ মরার আগে আমার থেকে কত টাকা নিয়েছিল জানিস? তোর মা বলেছিল সেগুলো শোধ দেবে। তোর মাও তো মরলো, এখন যেগুলো আছে সেগুলো আমার। তা দিয়ে তোর বাপের ঋণ শোধ হবে। ঠিক তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়, আর তারা সবাই কুলসুমকে একা রেখে সেখান থেকে চলে যায়। কুলসুম সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হে আল্লাহ, মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে? কি করে পারে একটা অভাগী মেয়ের সাথে এমনটা করতে? আল্লাহ, তুমি তাদের বিচার করো। ইস, কি জোরে বৃষ্টি আসলো! মা, হো মা, আমার ডাক তুমি শুনতে পারছো? মা, আল্লাহ তাআলা তোমাকে দেখে রাখবেন। তুমি তো এই বৃষ্টিতে ভিজে যাবে মা। তোমার কি কষ্ট হচ্ছে? দেখো না মা, আমিও কেমন তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ভালো থাকবো। মাথাটা কেমন যেন ব্যথা করছে, যাই দেখি, বাড়িতে যাই। চোখের পানি মুছে কুলসুম তার নিজের বাড়ির দিকে যায়, কিন্তু সেখানে তার ঠাঁই হলো না। গ্রামের লোকেরা মিলে ইতিমধ্যেই তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। কুলসুম আর কোনো উপায় না পেয়ে তার প্রতিবেশী রাবেকা চাচির ঘরের দাওয়ায় গিয়ে বসে। খুঁটির সাথে হেলান দিয়ে আছে। আর তখনই, তুই এখানে কি করছিস রে অপয়া? আমার ঘরটাকেও কি অপয়া বানাতে এসেছিস? না না চাচি, কি বলছেন? বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই এখানে এসে বসলাম। আমাদের বাড়িতে যে তালা লাগিয়েছে। তোর বাড়িতে তালা ঝুলছে, এখন কি আমার বাড়িতে লাগানোর ইচ্ছে আছে নাকি? যা যা, এখান থেকে যা। চাচি, আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? তুই হলি এক অপয়া। তোর মতো মেয়ে আমার ঘরের সামনে এলেও না জানি কখন কোনো অঘটন ঘটে। কুলসুম আর কোনো কথা না বলে এই বৃষ্টিতেই হাঁটতে থাকে। বেশ অনেক জায়গায় যায়, কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না। অথচ তাদের সবাইকেই কুলসুমের মা কত রকমের সাহায্য করেছিল। আহা, জানালাটা খুলে কেন রেখেছো? ঘরে বৃষ্টির পানি আসবে, জানালাটা লাগাও আয়েশা। আম্মা, আব্বু যে এখনো এলো না। কত জোরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। কে জানে তোমার আব্বু আবার কোথাও কোনো কাজে আটকে গেছে। ইস, কি জোরে বৃষ্টি হচ্ছে, দেখো তো, আবার ভিজে না যায়। আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আব্বু ঠিকভাবে ফিরতে পারে। ধুর, নামাজ শেষ করে বের হতে না হতে বৃষ্টি এলো। কি করি এখন?
কি করে বাড়ি যাই? কি হলো কাকা, ছাতা আনেননি সাথে? না রে বাপ, কে জানে এরকম বৃষ্টি হবে। এখন কি যে করি, বাড়িও ফিরতে হবে। আমার বাড়ি তো কাছেই, আপনি বরং আমার ছাতাটা নিন, এটা দিয়ে বাড়িতে যান। সে কি কথা? তাহলে তুমি কি করে যাবে? ভিজে যাবে তো। সে আমার সমস্যা নেই, এই নিন ছাতা, আমি আসি, আল্লাহ হাফেজ। এই বলে রাজু ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে তাকে ছাতাটা দিয়ে চলে যায়। রহিম সাহেব রাজুর কাছে খুব খুশি হয়। এরপর রহিম সাহেব ছাতা মাথায় তার বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা গাছের গোড়ায়। একটা মেয়ে শুয়ে আছে। এ কি, এ তো দেখছি একটা মেয়ে। এইভাবে এই বৃষ্টিতে অজ্ঞান হয়েছে নাকি? এই যে মেয়ে, শুনছো? এই যে, কি হয়েছে তোমার? শুনছো মেয়ে? এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে। আমি এখানে কি করছি? ওরা যে আমায় গ্রাম থেকে বের করে দিয়েছে, হয়তো হাঁটতে হাঁটতে অন্য গ্রামে চলে এসেছি। মা গো মা, তুমি আমায় এভাবে ফেলে কেন চলে গেলে মা? আমি এখন কি করব, কোথায় যাব? আমার যে আশ্রয়ের মতো কোনো স্থান নেই। বাবার ভিটেও যে ওরা কেড়ে নিয়েছে মা। শান্ত হও মা, আমায় খুলে বলো কি হয়েছে। না না, আগে আমার বাড়ি চলো দেখি। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিজছো। আমায় আপনার বাড়িতে আশ্রয় দিবেন? আমি যে অভাগী, সবাই আমায় অপয়া বলে। আমি নাকি আমার বাপ মারে খাইছি। আমি গ্রামে থাকলে নাকি গ্রামের ক্ষতি হবে। ছি ছি মা, এসব আবার কি কথা? মানুষ কখনো অপয়া হয় না। যারা এমনটা করে তার ওপর আল্লাহ নারাজ হন। এখন চলো দেখি আগে, বাড়ি গিয়ে সব শুনবো। রহিম সাহেব কুলসুমকে বাড়িতে নিয়ে যায়। কুলসুমকে ভেজা দেখেই আয়েশা দৌড়ে গিয়ে একটা তোয়ালে এনে তাকে দেয়। আসসালামু আলাইকুম আপু, আপনি অনেক ভেজে গেছেন। আগে গা মুছে নিন, না হয়তো জ্বর বাঁধবে। কি গো, আর এভাবে ভিজে আছে কেন? চাচ্ছি, আমি কুলসুম। আসলে গতকাল আমার মা মারা গেছেন। এর আগে আমার বাবা মারা গেছেন। গ্রামের লোকেরা আমায় গ্রাম থেকে বের করে দিয়েছেন। তাই হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আসি, আর এক পর্যায়ে জ্ঞান হারাই। চাচা খুবই ভালো মানুষ, আমার এমন অবস্থা দেখে আমায় আপনাদের বাড়িতে নিয়ে এলেন। ইন্নালিল্লাহ, তোমার বাবা মা মারা গেছেন আর তারা তোমায় গ্রাম থেকে বের করে দিল? তোমার বাবার বাড়ি নেই? ছিল, কিন্তু সেটাও তারা কেড়ে নিয়েছে। আমি নাকি অপয়া, আমার জন্য নাকি আমার বাপ মা মরেছে। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই। মানুষ কত জঘন্য হতে পারে, আর আমরা কিনা বলি মানুষই সৃষ্টির সেরা। ভাবতেও অবাক লাগছে, তারা কি করে পারলো এই কাজ। জানেন চাচি, এই বৃষ্টিতে আমি গ্রামের কত জনের কাছে আশ্রয় চেয়েছি, কেউ আমায় আশ্রয় দেয়নি, বরং কত বাজে বাজে কথা বলে গ্রাম ছাড়া করলো। এখন আর কেঁদো না তো মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো সেই গ্রামে থাকলে তোমার কোনো বিপদ হতো। এসব নিয়ে আর ভেবো না। এসো আগে আমার এই জামাটা পরে ফ্রেশ হয়ে খেয়ে নাও। তোমার চাচা বৃষ্টি কমলে তোমায় নতুন জামা এনে দেবে। নতুন জামা মানে? চাচি আমায় নতুন জামা কেন এনে দেবেন চাচি? কেন এনে দেব না? আমরা কি তোমার বাবা মার মতো নয়? শোনো, আজ থেকে তুমিও আমার মেয়ে। তুমি আমার বাড়িতেই থাকবে, তোমার দেখাশোনা আমরা করব। এই তো, আর কিছুদিন পরেই তোমার বিয়ে দিয়ে দেব। কি বলো আমেনা? হ্যাঁ, আমাদের মেয়েও তো বড় হয়েছে, তাই না? আচ্ছা, তোমার নাম কি আপু? আজ থেকে তো আমি তোমার ছোট্ট বোন। কুলসুম, আমার নাম কুলসুম। আল্লাহ আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়ে আরেক মা বাবা দিলেন। হে আল্লাহ, তুমি অসীম, তোমার তুলনা হয় না। চাচা চাচি, আপনারা সত্যি খুব ভালো। আর এই আমার লক্ষ্মী আদরের ছোট বোন। যাও মা, ফ্রেশ হয়ে নাও, আর কষ্ট পেও না। হ্যাঁ আপু, চলো, আমি তোমায় সব কিচ্ছু দেখিয়ে দিচ্ছি। আয়েশা কুলসুমকে নিয়ে যায়। আল্লাহ কখনো তার বান্দার সঙ্গ ছাড়েন না। কিছু সময়ের জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নেন।
তবে শেষমেশ তার জন্য যা রাখেন তা হলো আল্লাহর শ্রেষ্ঠ উপহার। মা, আমার লাটিমটা কোথায় রেখেছো বলো তো? তোর টেবিলের ওপর রাখা আছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। আরে মাত্র তো স্কুল থেকে ফিরলি, এখনই খেলতে যাবি? হ্যাঁ মা, আমার বাড়িতে একদম ভালো লাগছে না, আমি বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে করিস না, আর একা একা খেলিস না কোথাও। একা কেন খেলবো? আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি, হামজাকে নিয়ে খেলতে যাব। ঠিক আছে, সাবধানে যা। রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায়। এই হামজা, বাড়িতে আছিস? কে, রিয়াজ নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। আরে, তোর কি হয়েছে? তুই শুয়ে আছিস কেন? আমাকে তুই খেলতে নিয়ে যাবি না? আমার শরীরটা একদম ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? তুই আজকে স্কুলেও তো যাসনি। আমার জ্বর এসেছে। ও, তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না, তাই না? না রে রিয়াজ, তুই আজকে চলে যা, আমরা না হয় কাল খেলবো। কি আর করার, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে। ধুর, আজকে কেউ খেলতে আসলো না। বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে। আমি বরং একা একা খেলি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে একটু লাটিম খেলে দেখি কেমন লাগে। রিয়াজ লাঠিম খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায়। এই রে, যা, লাটিমটা খাদে পড়ে গেল। একটা মাত্রই লাটিম আমার। ধুর, এটাকে এখন তুলতে হবে। আজকের দিনটাই ভালো না। রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে। আরে, কোথায় পড়লো লাঠিমটা? খুঁজেই তো পাচ্ছি না। কোথায় গেল? ওই তো, ওখানে পড়ে আছে। রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ। আরে, এটা আবার কিসের পাইপ? দেখতে কেমন যেন লাগছে। এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব? কিন্তু কোনো বিপদ হবে না তো? ধুর, কি আবার বিপদ হবে? একটু দেখি এটা কি জিনিস। রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। আরে রে রে, এগুলো কি বের হচ্ছে? এই জিনিসগুলো আবার কি? একটা কাজ করি, এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস। রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে। কেমন কালো কালো গন্ধওয়ালা, বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা। কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে। আচ্ছা, হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। বাজারের দিকে যেতে হবে আমাকে। বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি, নিশ্চয়ই উনি জানবেন। রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায়। হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে, আসসালামু আলাইকুম হাকিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রিয়াজ? আলহামদুলিল্লাহ। তুই কিছু নিতে এসেছিস? কিছু লাগবে তোর? না কাকা, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন তো এগুলো কি, বলতে পারেন কি না? দাও তো দেখি। এটা হচ্ছে পেট্রোল। তুমি এটা কোথায় পেলে? আসলে আমি কোথাও পাইনি, বাড়িতে ছিল। তাই নাকি? এগুলোর তো অনেক দাম। তুই বেচতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমি বেচতে এসেছি, মা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কৌটাটা আমাকে দে, আমি তোকে টাকা দিচ্ছি। হ্যাঁ কাকা, এই নিন। রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয়
এবং হাকিম কাকা তাকে টাকা দেয়। রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায়। রিয়াজ, এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি ঘরে গেলাম। আরে খেয়ে দে, ঘরে যা। না মা, আমার একটুও খিদে নেই, আমি ঘরে গেলাম। রিয়াজ না খেয়ে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো। এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেচতে পারি, তাহলে আমি অনেক টাকা পাবো। আমি তো বড়লোক হয়ে যাব। পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে। কিরে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে? আমার কথা ছাড়, তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। ঠিক আছে, চল তাহলে তোদের খাওয়াই। কি বলছিস? তুই আমাদের খাওয়াবি? তুই তো কখনোই আমাদের খাওয়াস না। কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি? কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো? হামজা সুস্থ হয়েছে, এই উপলক্ষেই খাওয়াবো। বেশি কথা না বলে চল এখন। কিন্তু তুই এত টাকা কোথায় পাবি? আমি আলাদিনের চেরাগ পেয়েছি, বুঝলি? সেখান থেকে অনেক টাকা আসে। এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে। তোরা কি কিছু খেতে চাস না নাকি? আরে চাই চাই, আমরা কেন খাবো না? চল চল, হ্যাঁ তাড়াতাড়ি চল। এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে। সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে। কিন্তু একদিন হলো এক বিপদ। মা, তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না? সবার কাছেই ফুটবল আছে, কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই। এত ফুটবল ফুটবল করতে হবে না, আগে পড়াশোনায় মন দে। আমাকে ফুটবল কিনে দিতেই হবে, আমি কিছুই শুনবো না। আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব। আমাকে শুধু কটা টাকা দাও, আমি নিজেই কিনে নিয়ে আসবো। ফুটবলের দাম অনেক, বুঝলি? এত টাকা আমার কাছে নেই। তাহলে বাবার কাছ থেকে এনে দাও। তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন। আর একবার যদি ফুটবলের কথা বলেছিস, তাহলে এখনই মার শুরু করে দেব। ধুর, আর কিচ্ছু ভালো লাগছে না, আমি বাইরে গেলাম। রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে। কিরে রিয়াজ, তোর এত মন খারাপ লাগছে কেন? কি হয়েছে? আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি, এজন্য মন খারাপ করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা শোন, তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি? আমরা কোথায় টাকা পাবো? আমাদের কি এত টাকা আছে নাকি? আমাকে কোনোভাবে টাকা এনে দে, আমি পরে শোধ দিয়ে দেব। তুই কোথায় টাকা পাবি এত? আরে বলছিলাম না, আমার কাছে আলাদিনের চেরাগ আছে। তোরা হাসছিস কেন এভাবে? তুই আমাদের বোকা পেয়েছিস নাকি? তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস, তাই না? আমি কেন এটা ভাববো? শোন, আমি তোদের অনেক খাইয়েছি, এখন আমাকে সাহায্য কর। হ্যাঁ, না না, আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব? চল হামজা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রিয়াজ, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমিও চললাম রে। আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না। এক কাজ করি, হাকিম কাকার কাছে যাই, কিছু পেট্রোল নিয়ে যাই। রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে। কাকা, আজকে একটু বেশি করে দিন। কি বেশি করে দেব? তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি? আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই, আজকে একটু বেশি করে টাকা দিন না। যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি, কোনো বেশি টাকা নেই। বেশি করে পেট্রোল আনবি, বেশি করে টাকা দেব। বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন? হ্যাঁ, বেশি আনলে তোকে বেশি করে দেব। আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি। ঠিক আছে, যা তাহলে। রিয়াজ সেখান থেকে চলে যায়, কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ জাগে।
সে রিয়াজের পিছু নেয়। এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না। আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য, না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না। কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব? হ্যাঁ, একটা কাজ করি, যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে। আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয়। সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে। রিয়াজ ভয় পেয়ে যায়। এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে। আরে রে 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 রে, তুই এটা কি করলি? তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি? না, মানে আসলে কি 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 না মানে করছিস? তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি? দাঁড়া, সবাইকে আমি বলে দিচ্ছি। না, আমি ইচ্ছে করে করিনি। এসব কাউকে জানাবেন না কাকা। চল, তোর মায়ের কাছে চল। আজ তোর মাই তোকে শায়েস্তা করবে। হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে। আমি যা শুনছি তা কি সত্যি? রিয়াজ, তুমি এই ভুলটা করেছো? হ্যাঁ মা, আমি আসলে বুঝতে পারিনি মা। তোমার এটা করা একদম উচিত হয়নি। প্রথম দিনে এই ভুল না হয় করেছো, কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো? আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা, তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা। তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো লোভ করব না মা। শোনো বাবা, লোভ করা অত্যন্ত খারাপ কাজ। দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি আর কখনো লোভ করব না, কখনোই না। মনে রেখো, লোভ যারা করে তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোভ করলে কখনো নিজের ভালো হয় না। নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো, তাই আর কখনো তুমি লোভ করবে না। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ, আর পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি আর কখনোই লোভ করব না মা, আর কখনোই না। মাশাআল্লাহ, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো। এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি, কারণ সে জানে লোভ করা ভালো নয়।